হ্যালো বন্ধুরা, মাফিয়া এবং লাভ স্টোরি ভালোবাসার রোমান্টিক গল্প শুনতে ও পড়তে আমাদের স্টোরি অফিসিয়াল মায়ের আঁচল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। আশা করি গল্পটি সবারই ভালো লাগবে। শুনতে থাকুন, সঙ্গে রাখুন। বিয়ের বাকি মাত্র আর 2 দিন। চারপাশ জুড়ে বিয়ের এলাহি আয়োজন হলেও যথারীতি গুরুত্ব পাচ্ছে না বিয়ের কোণে। সে যার কাছেই যাচ্ছে সেই কাজের বাহানা করে চলে যাচ্ছে। আরে বাবা, বিয়েটা তো তার নাকি? তারই বিয়েতে তাকেই পাত্তা দিচ্ছে না, এ তো অন্যায় রীতিমতো। এর নালিশ কার দরবারে ঠুকবে? এসে আছে কেউ? থাকবে না কেন? তোমার হবু বর আছে, তার কাছে যা। ঈশার চুল আছড়ে বেঁধে দিচ্ছে তিতির। দুপুর 12টা বাজে। খানিক বাদেই কনের হাতে মেহেদি পরানোর জন্য পার্লার থেকে 2টো মেয়ে আসবে। নিচে ড্রয়িং রুমে ছোটখাটো একটা মেহেন্দির অনুষ্ঠান করবে। তবে আয়োজনও হয়ে গেছে, এখন শুধু ঈশাকে সাজিয়ে নিচে নিয়ে যাওয়ার বাকি। এসে লজ্জা পেল তিতিরের কথায়। শ্রাবণ তো সবার এক ধাপ উপরে। সুযোগ পেলে হয় চুমু খেয়ে বসবে, নয়তো কান লাল হওয়ার মতো লজ্জাজনক কথা বলে ওকে লজ্জায় ফেলে দিবে। তাই তার থেকে আরো বাঁচার জন্য ওর কাছে যায়। ভাইয়া আরও তোকে খুঁজে বেড়াচ্ছে এখানে সেখানে। তিতিরের কথার পিছে বলল নামিরা। ঈশা আরেকটু মাথা নিচু করে দুজনের অগোচরে চোখ জোড়া বন্ধ করে নিঃশ্বাস ছাড়লো। ভাইয়া বলছিল তোকে কাল রাত থেকে নাকি খুঁজে পাচ্ছে না। কি রে, আমার ভাইটাকে জ্বালাচ্ছিস কেন এইভাবে? পুনরায় বলল তিতির। ঈশা জবাব খুঁজে পাচ্ছে না, কি জবাব দিবে এর পিঠে। বিয়ের আগে যত পারিস বরকে জ্বালিয়ে রাখ, বিয়ের পর কিন্তু আর রক্ষে নেই। তিতিরের ছোড়া লজ্জার বাণীটি তীরের মতো বিঁধল ঈশার বুকে। ধুক করে উঠল ভেতরটা। মুহূর্তেই কান ও গাল গরম হয়ে উঠল তার। নিঃশ্বাস আটকে গেল কয়েক মুহূর্তের জন্য। ঈশার যে কোনো জবাব আসবে না, সে কথা বোঝা হয়ে গেছে ওদের দুজনের। তাই দুজনে মুখ টিপে হাসতে হাসতে ঈশাকে সাজাতে ব্যস্ত হয়ে গেল। জলপাই কালারের একটা লেহেঙ্গা পরিয়েছে ঈশাকে, সাথে ম্যাচিং কানের দুল এবং গলার নেকলেস। যত সামান্য সাজগোজ, হালকা গোলাপি লিপস্টিক আর চুলগুলো লুজ খোপা বেঁধে কাঁচা ফুল গুজে দিয়েছে তিতির। অতঃপর ওকে দাঁড় করিয়ে দিল আয়নার সামনে, বলল, দেখ তো সাজ পছন্দ হয়েছে কিনা। দাঁড়াও আপু, আমি বরং শ্রাবণ ভাইয়াকে ডেকে নিয়ে আসি, ভাইয়া বলতে পারবে ভালো লাগছে কিনা। তিতিরের কথার পিছে বলতে বলতে তড়িঘড়ি করে দাঁড়িয়ে গেল নামিরা। ফের যাওয়ার জন্য পা বাড়াতে পেছন থেকে হাত টেনে ধরল ঈশা। চোখে মুখে আতঙ্ক তার। অসহায় গলায় বলল, ফিক করে হেসে দিল তিতির। নামিরার সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে হাসলো নামিরাও। ঈশা অসহায় মুখে দুজনের দিকে তাকিয়ে রইল সেফ। স্পিকারে গান চলছে কাঁচরা মোহাব্বতওয়ালা। গানের তালে তালে নাচছে তানি, তুতুন আর ঋদ্ধিমা। কনের সাথে ম্যাচিং ড্রেস তাদের। ড্রয়িং রুমে এক গাদা মানুষের ভিড়। সবার মাঝে বসে আছে ঈশা, আর তার দুপাশে দুজন মেহেদি ডিজাইনার মেহেদি পরাচ্ছে তাকে। নামিরা আর তিতির তার পাশে খানিক পেছনের দিকে বসে সবাইকে শরবত দিচ্ছে। কেউ কেউ পানি, কেউ কেউ কোক নিচ্ছে। আরব, আশফি এবং শ্রাবণের বন্ধুরা তারাও ঘুরে ঘুরে খতিরদারি করছে মেহমানদের। এই সবার মাঝে স্রেফ 2টো মানুষের কোনো খোঁজ নেই, এক শ্রাবণ আর 2 হিমাদ্র। কিন্তু ঈশার চোখ যে সেই তখন থেকে শ্রাবণকে খুঁজে যাচ্ছে। কোথায় সে মহারাজ? কি রাজকার্য করছে একা একা? ঈশার মুখের সামনে এক গ্লাস শরবত ধরে বসে পড়ল আরব। ঈশা মুখ বাঁকিয়ে তাকালো। এক ঢিলে 2 পাখি কিভাবে মারতে হয় তোমার থেকে প্রশিক্ষণ নিতে হবে ভাইয়া। শরবতটা ঈশার সামনে ধরলেও আরবের সম্পূর্ণ দৃষ্টি নামিরার পানে, আর সেটা কেউ খেয়াল না করলেও ঈশার চোখ এড়ায়নি। নামিরা একটা জলপাই রঙের শাড়ি পরেছে, তিতিরের সাথে ম্যাচিং করে। ভীষণ মিষ্টি লাগছে ওকে এই রংটায়। ফর্সা শরীরে না মানানোর কিছুই নেই। চোখে হালকা কাজল আর ঠোঁটে সামান্য লিপস্টিক। ঈশার কথায় খুব খুব করে কেশে উঠল আরব। দ্রুত নামিরার দিকে দৃষ্টি সরিয়ে নিয়ে ঈশার পানে তাকালো। ঈশা মিটমিটিয়ে হাসছে, ভ্রু নাচিয়ে পুনরায় বলে উঠল, কি ব্যাপার? হ্যাঁ, কি বলতে চাও? সব বুঝতে পারছি। আমার বিয়েটা একটু হতে দাও, তারপর তোমার কান টানা শুরু করব। আবারও কেশে উঠল আরব। ঈশা ওর কাশি দেখে শব্দ করে হেসে উঠল। আর থাকা যাবে না এখানে, এই ভঙ্গিমাতে উঠে পালালো আরব।
হাসতে হাসতে ঈশার চোখ গেল সিঁড়িতে। সিঁড়ির মাঝামাঝিতে দাঁড়িয়ে আছে শ্রাবণ, পরনে জলপাই সবুজ পাঞ্জাবি, মাথার চুলগুলো জেলের সাহায্যে সেট করা, গৌরবর্ণ মুখশ্রীতে হালকা খোঁচা দাড়ি। খুব সন্তর্পণে চোখাচোখি হলো দুই হবু নবদম্পতির। মুহূর্তে এক প্রশান্তির লেনদেন হলো দুজনের মাঝে। চোখের পলক পড়ছে না কারোরই, তবে এই প্রশান্তির ক্ষণ বেশি সময়ের জন্য স্থায়ী হলো না। ঈশার বাহুতে টান পড়াতে ওর ভ্রম কাটল। চকিতে সম্মুখে তাকাতে তানিয়ার রিদিমা ওকে টানতে লাগলো। ঈশা আর বসে থাকতে পারলো না ওদের জোড়াজুড়িতে। ঈশাকে একদম সামনে নিয়ে গেল ওরা। এদিকে গান বাজছে। তানি বলল, নাচো আপা। ঈশা স্মিত হেসে ওদের সাথে নাচের তাল ধরলো। শ্রাবণ সিঁড়িতে হেলান দিয়ে স্থির দৃষ্টিতে কেবল চেয়ে রইল ঈশার পানে। চোখ থেকে তার মুগ্ধতা ঝরছে। সবার মাঝে নজর কাড়া মুখখানা দেখে ভেতরটা ভরে উঠছে ক্রমশ। ভাইয়া আসো না। রিদিমা হাত উঁচিয়ে ডাকে শ্রাবণকে। শ্রাবণকে না সূচক মাথা নেড়ে হাত ইশারায় বলে, তোমরা এনজয় করো। কিন্তু কেউ শুনল না তার কথা। বলতে বলতে রিদিমা চলে গেল শ্রাবণের কাছে। একরকম জোর করেই নিয়ে এলো তাকেও। তারপর আর কি, সেও মৃদু হেসে মত্ত হলো নাচে। বরকনে একসাথে কাপল ডান্স করছে, আর সেটা ক্যামেরা বন্দি না করলে হয় নাকি। নামিরা ফোনটা ঝটফট করে ক্যামেরা অন করলো, তবে কারোর হ্যাচকাটানে সেই ভিডিওটা 3 সেকেন্ডের বেশি অতিক্রম করলো না। আরব ওকে টেনে নিয়ে গেল সবার মাঝে। শুরু হলো তাদেরও কাপল ডান্স। উঠতে যেয়ে হঠাৎ ধপ করে বসে পড়ল তিতির। শাকিল এসেছে তাকে ডাকতে, একসাথে নাচবে বলে। তবে তার পক্ষে উঠে দাঁড়ানো এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ বলে মনে হলো। শাকিল লক্ষ্য করলো তিতিরের এভাবে বসে পড়াটা। সে বিচলিত হয়ে ধরে ফেললো তিতিরকে। তিতির জবাব দিতে পারল না। অসম্ভব রকমের মাথা ঘুরছে তার। কেমন গা গোলাচ্ছে, অস্থির লাগছে, বমি পাচ্ছে। কটা বলবে? আমার শরীরটা ঠিক লাগছে না, বমি পাচ্ছে। গলার স্বর ক্ষণিকেই ধরে গেল তিতিরের। শাকিল ঘাবড়ানো চোখে চারপাশে তাকালো। এত জোরে স্পিকার বাজছে, হয়তো এই কারণে শরীর খারাপ হচ্ছে তিতিরের। তিতিরকে ধরে রুমে নিয়ে এলো শাকিল। শুয়ে দিতে চাইলে, তবে সে সময়টুকু তিতির শাকিলকে দিল না। আকস্মিক উঠে দৌড়ে গেল ওয়াশরুমে, আর সঙ্গে সঙ্গে বমি শুরু করলো। শাকিল আরও ঘাবড়ে যেতে লাগলো তিতিরের অবস্থা দেখে। সেও আর দাঁড়িয়ে থাকতে পারলো না, ছুটে গেল ওয়াশরুমের দিকে। নাচতে নাচতে হঠাৎই পা স্লিপ হয়ে গেল তানির। পা মোচকে পেছনের দিকে পড়ে যেতে নিলেই বড় সাবধানতার সহিত ধরে ফেলল কেউ। তানি মা বলে মৃদু চিৎকার দিয়ে খামচে ধরলো তার শক্তপোক্ত পেশি বহুল হাতখানা। এমনভাবে ধরলো বেচারা ব্যথায় মৃদু আওয়াজ করলো। তবে তানির সেদিকে ধ্যান নেই। সে বেঁচে গেছে এই যেন যথেষ্ট। আপনি? তানিকে সোজা করে দাঁড় করাতেই মানুষটার কান ফেটে যাওয়ার উপক্রম। তৎক্ষণাৎ 2 হাতে কান চেপে ধরে রাগান্বিত গলায় বলল, গাধা নাকি, চেঁচাচ্ছ কেন এভাবে? আরাফ দাঁড়িয়ে তানির সামনে। পেছনে নীলাশাকেও দেখা যাচ্ছে। নীলাশাকে দেখে তানির তেমন ভয় না হলেও আরাফকে দেখে ওর ভেতরটা লন্ড ভন্ড হতে লাগলো। এই ছেলে এখানে কেন এসেছে? বাড়ি বয়ে এসে চর মারা নালিশ করবে নাকি? দাদাজান জানলে তো মেরেই ফেলবে ওকে। কি কেন এসেছেন এখানে? হ্যাঁ, চলে যান বলছি। অলওয়েজ কি ঝগড়ার মোড়েই থাকো? হ্যাঁ থাকি তো। আপনি যাবেন নাকি আমি? হেই আরাফ, নীলাশা, প্লিজ কাম। পেছন থেকে শ্রাবণের গলা ভেসে আসাতেই মাথায় আকাশ ভেঙে পড়ল তানির। ও তো ভুলেই গিয়েছিল দাদাজানের আগেও কেউ আছে যে ওর পিণ্ডে চটকে দিতে পারবে, আর সে হলো শ্রাবণ। তানি আর দাঁড়িয়ে থাকতে পারলো না, লেহেঙ্গা ধরেই ভোঁ দৌড় দিল। আরাফ ওর দৌড়ে পালানোর দিকে তাকিয়ে নিজের অজান্তেই মুচকি হাসলো। পরক্ষণে খানিক বিচলিত হয়ে ভাবলো পায়ে না ব্যথা পেল। বমির বেগ থামলো ওষুধ খেয়ে। তিতিরের মাথার কাছে বসে আছে আফিয়া বেগম, পাশে নূপুর বেগম এবং আনোয়ারা বেগম। শাকিল, শ্রাবণ, আরব, আশফি সবাই একসাথে দাঁড়িয়ে আছে তিতিরের পায়ের কাছে। ঈশা আর নামিরা বসে আছে তাদের সামনেই, অর্থাৎ তিতিরের পায়ের কাছে। দুজন তিতিরের 2 পা মালিশ করছে। একটু আগে পুরো শরীর জমে উঠেছিল তিতিরের, এখন একটু স্বাভাবিক। ডাক্তার দেখছে তিতিরকে। মেহেন্দির অনুষ্ঠানের মাঝে হঠাৎ হন্তদন্ত হয়ে ছুটে আসে শাকিল। কাকে খুঁজবে, কাকে কি বলবে, সাময়িক সময়ের জন্য সে বোবা হয়ে গিয়েছিল। তার অস্বাভাবিক আচরণ চোখে পড়েছিল শ্রাবণের। ঈশাকে থামিয়ে দিয়ে অপেক্ষা করতে বলে ছুটে যায় সে শাকিলের কাছে।
কি হয়েছে জানতে চাইলে শাকিল ভয়ার্ত গলায় বলল, তিতির কেমন যেন করছে, বারবার বমিও করছে। ব্যাস, মুহূর্তে অনুষ্ঠান বন্ধ হয়ে গেল। মেহমানদের নিচে রেখে ঘরের লোক সবাই উপরে ছুটল তিতিরের কাছে। ডাক্তারের গম্ভীর মুখের পরিবর্তন ঘটে মুহূর্তে আনন্দ মুখর হয়ে বললেন কথাটা। সবার চোখে মুখে উদ্বিগ্ন ভাব। তিতিরের এমন বেগতিক খারাপ অবস্থায় ডাক্তার আবার কিসের সুখবর দিতে চলেছেন? তবে এই উদ্বেগ ছিল মাত্র ক্ষণকালের জন্য। সবার মুখ ঠিক আনন্দমুখর হয়ে উঠল ডাক্তারের বলা দ্বিতীয় বাক্যটিতে। বোমা বিস্ফোরকের চেয়েও দ্বিগুণ জোরে ফাটলো এই আনন্দ সংবাদ। সবার প্রথমে আরবের উৎফুল্ল গলায় ঢোল বাজল। পরক্ষণেই হইচই পড়ে গেল ছোট্ট রুমটিতে। তিতিরের ক্লান্ত শরীরে আর কিছু অবশিষ্ট নেই অত্যাধিকবার উদগীরণের পরে। তবুও এমন সুসংবাদ যেন নিমেষে ওর সমস্ত ক্লান্তি শুষে নিল। সর্বাঙ্গ জুড়ে এক শিহরণ বয়ে গেল গাঢ় অনুভূতিতে। মা হবে সে, মা হবে। চোখের কোণ ভরে উঠল ক্ষণেই, ফুপিয়ে উঠল সবার অলক। শাকিল মূর্তির মতো দাঁড়িয়ে রইল। ডাক্তার যা বলেছে সে শুনেছে, তবে শোনার পর তার প্রতিক্রিয়া লোড হচ্ছে না, যেন নেটওয়ার্ক বিজি অন্তরিক্ষের। চেয়েও হাসতে পারছে না বা চেয়েও কাঁদতে পারছে না। এমন শূন্য অনুভূতি কখন হয় জানেন? মানুষ যখন অতিরিক্ত আশ্চর্যান্বিত হয়ে যায়। তার ধ্যান ফেরাবার কারবার অবশ্য করতে চলেছে আরব। শাকিলের সামনে দাঁড়িয়ে ভীষণ জোরে চেঁচিয়ে বলে উঠল। শাকিল চমকে উঠল। চোখ জোড়া তার কোটর ছেড়ে বেরিয়ে আসবে ভাব। সে এখন টের পাচ্ছে সব। সে টের পাচ্ছে তার তীব্র অনুভূতি। সে বাবা হবে, বাবা হবে। আরব জড়িয়ে ধরলো শাকিলকে। শাকিল হাসলো, আবার দু ফোঁটা জল বিসর্জন দিয়ে কাঁদলো। সে কি করবে ভেবে পাচ্ছে না যেন। হাসবে নাকি কাঁদবে? 10 মিনিটের মাঝে পুরো ঘর খালি করে দেওয়া হলো। তিতিরের এখন ভরপুর রেস্ট নিতে হবে, এবং এই রেস্টের মাঝে শাকিলকেও প্রতি সেকেন্ডে সেকেন্ডে উপস্থিত থাকতে হবে। তিতিরকে এক মুহূর্তের জন্য একা রেখে যেতে পারবে না সে। বড় ভাই হিসেবে শ্রাবণের আদেশ। অনুষ্ঠানে কম বেশি মিষ্টি পরিবেশন হলেও পুনরায় সবাইকে মিষ্টি মুখ করানো এই খুশির সংবাদে। দ্বিতীয়বার মিষ্টি খেতে অনেকেই হিমশিম খেলেও তানি যে মহা খুশি। মিষ্টি খেতে হলে ওর ইচ্ছে প্রতিদিন একটা না একটা অনুষ্ঠান হোক বাড়িতে। তাতে আর কিছু না হোক মিষ্টির বর্ষণ হবে, আর তাতে ও মন প্রাণ ডুবিয়ে ভিজতে পারবে, অর্থাৎ খেতে পারবে। লাইক সিরিয়াসলি এত মিষ্টি কিভাবে খাও? ইদানিং একটা সমস্যা শুরু হয়েছে তানির জীবনে। উটকো সমস্যা যাকে বলে, আর তার নাম আরাফ। মাত্রই মিষ্টিটা তুললো মুখে পড়বে, তাই অমনি উটকো ঝামেলা এসে হাজির। হাত দিয়ে তুলে মুখ দিয়ে খাই, আরো কোনো প্রশ্ন? ভ্যাবাচাকা খেয়ে গেল আরাফ। এই মেয়ে কি সোজা করে কথা বলতে জানে না? তুমি প্রচুর বেয়াদব, জানো সেটা? জানি। জানো মানে? সিনিয়রদের সাথে কথা বলার মিনিমাম ম্যানার্স নেই তোমার মাঝে? হ্যাঁ নেই তো কি হয়েছে? ড্যাম, আর ইউ সিরিয়াস? আপনার প্রবলেম কি বলবেন? কিছু না। বিরক্ত হয়ে প্রস্থান করলো আরাফ। তানি গাল ফুলিয়ে নিঃশ্বাস ছেড়ে পুনরায় মিষ্টিতে ধ্যান দিল। তবে পুনরায় এসে হাজির হলো আরাফ। তবে এবার কিছু বলতে নয়, করতে। চোখের পলক ঝাপটে তানির হাতে ধরে রাখা মিষ্টিটা ছবল মেরে কেড়ে নিয়ে মুখে পুরে নিল। যা দর্শনে তানির পুরো দুনিয়া এফর ওফর হয়ে গেল। মুহূর্তে আরাফের হাঁ সমান ওর মুখটাও হাঁ হয়ে গেল। আরাফ যখন মিষ্টিটা গিলে নিল তখন যেন রক্তক্ষরণ শুরু হয়েছে। এই নিপীড়ন, এই অত্যাচার তানি কখনোই সহ্য করবে না। আরাফ আর দাঁড়িয়ে থাকলো না। যে কাজ সে করেছে এরপর সে যে বিস্ফোরণ ঘটবে না তার গ্যারান্টি স্বয়ং যমরাজও দিতে পারবে না। জোস। নরম গদিতে পিঠ ঠেকিয়ে বসে আছে ঈশা। মনটা খানিক আনন্দে নেচে উঠেছে, আবার খানিক বিষণ্ণতায় ঘিরে ধরেছে। এই দুমুখা অনুভূতির সঠিক কোনো কারণ বের করতে পারছে না সে। হঠাৎ কানের পাশে কারো উচ্ছ্বসিত গলা পেতে পাশে ফিরে তাকালো। ততক্ষণে আগন্তুক ঘুরে এসে ওর পাশে আয়েশ করে বসলো। এলোমেলো চুল, ক্লান্ত মুখশ্রী আর ভীষণ মায়াবী একখানা হাসি জুড়ে রয়েছে ঠোঁটের কোণে। ঈশার মনের সমস্ত বিষণ্ণ ভাব দূর হয়ে গেল এক লহমায়। শ্রাবণ জুসের গ্লাসটা ধরিয়ে দিল ঈশার হাতে। অতঃপর সোফায় পিঠ ঠেকিয়ে চোখ বুঝল। ঈশা এখনো একইভাবে একই
চাহনিতে দেখছে শ্রাবণকে। শ্রাবণের ষষ্ঠ ইন্দ্রিয় তাকে বার্তা দিতেই সে বন্ধ চোখেই কথা পারল। আমার বউয়ের হক এভাবে নষ্ট না করে জুসটা খা। ভ্রুকুটি হয়ে এলো ঈশার। ওনার বইয়ের হক কে কষ্ট করেছে? তারই হব বউ, কি একটা অবস্থা। চোখ সরিয়ে নিল ঈশা, আর ভুলেও তাকালো না শ্রাবণের পানে। বইয়ের হক নষ্ট করছে তাই তো, ঠিক আছে, আর দেখবেই না। বিনা বাক্যে পুরো গ্লাস খালি করে দিল ঈশা। অতঃপর উঠে দাঁড়ালে হাতে টান পড়ে। শ্রাবণ ওর দিকে তাকিয়ে আছে প্রশ্নবিদ্ধ নয়নে। ভ্রু নাচিয়ে বলল, কোথায় চললি? আমার বর খুঁজতে। ঈশার অকপটে জবাব। তৎক্ষণাৎ গম্ভীর হয়ে উঠল শ্রাবণের মুখ। মানে? তোমার বউয়ের হক নষ্ট করেছি, তাই আমার বরকে খুঁজতে চললাম, যেন তোমার ক্ষতিপূরণ চুকাতে পারি। চুপচাপ বস এখানে। অনেকদিন হয়েছে ধমক টমক পড়ছে না, তাই দিব্যি মাথায় চড়ছিস। ছাড়ো, বসবো না আমি। অন্যের বর হয়ে পরনারীর হাত ধরছো, লজ্জা করছে না? ছাড়ো ছাড়ো। শ্রাবণ হ্যাচকা টান মেরে বসিয়ে দিল তার অভদ্র বউটাকে। তার অভদ্র বউ ওরফে ঈশারানী ধপ করে বসে পড়ল পূর্বের স্থানে এবং ঘটনার আকস্মিকতায় ভরকে গিয়ে চার চোখ করে তাকালো শ্রাবণের দিকে। শ্রাবণ বকার সুরে বলল, কপালে খুব দুঃখ নাচছে কিন্তু। কাল থেকে ইগনোর করে যাচ্ছিস আমাকে। সব হিসেব রেখেছি আমি। বুকের ভেতর যেন হাতুড়ের বাড়ি মারল ঈশার। সেরা অসহায়ের মতো খেতাব নিয়ে চেয়ে রইল শ্রাবণের পানে। শ্রাবণ বাঁকা হাসে, আবার রাগান্বিত হয়। সত্যি ঈশার কপালে সত্যিই দুঃখ আছে। কি করেছি আমি? বলবো, হাতে আর 2 দিন সময় আছে। যত পারিস করে নে, এরপর তো আমার পালা। শয়তানি হেসে তাকায় শ্রাবণ। ঈশার দুনিয়া এলোমেলো হতে শুরু করে। ঠিক এজন্যই পালাচ্ছে সে শ্রাবণের থেকে। গায়ে হলুদ শ্রাবণ অ্যান্ড ঈশা। স্টেজের মাঝে ছোট্ট ব্যানার ঝুলছে, তার মাথা জুড়ে গাঁদা ফুলের অসম্ভব সুন্দর ডেকোরেশন। স্টেজে দুটো পিঁড়ি রাখলো ডেকোরেশনের ছেলেগুলো। সামনে আম পাতা, জল ভরা কলসি। নামিরা এসে জল ভরা কলসিতে আম পাতাগুলো রেখে সেটা আবার জায়গা মতো রেখে দিল। আরও বেলো ডালা ভর্তি ফুল নিয়ে। আশফি, তানি, তুতুন, রিদিমা সবাই কিছু না কিছু করছে। সবাই হাতে হাতে কাজ করাতে অতি জলদি সম্পন্ন হচ্ছে সবকিছু। তুতুনের অবুঝ মনের প্রশ্ন। নামিরা মুচকি হেসে বলল, আপু আর ভাইয়া তো রেডি হচ্ছে, তুমি গিয়ে দেখে আসতে পারো তাদের আর কতটুকু হলো সাজ। তুতুন খুশি হয়ে ছুটল দোতলায়, সঙ্গী করলো তার সমবয়সী কয়েকজনকে। প্রথমে শ্রাবণের ঘরে উকি দিল। শ্রাবণের বন্ধুরা রেডি করে দিচ্ছে শ্রাবণকে। সাথে 2-4টা মশকরা তো ফ্রিতে চলছে এখানে। হলুদ পাঞ্জাবিতে ভাইয়াকে ভীষণ সুন্দর লাগছে তুতুনের মতে। তুতুন, ভেতরে আয়। ভাইয়ার পারমিশন পেয়ে উৎফুল্ল মনে প্রবেশ করলো তুতুন। শ্রাবণ মুচকি হাসলো। তুতুনের হাত ধরে ওকে কাছে এনে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তোকে তো আরো বেশি সুন্দর লাগছে। আমার মনে হচ্ছে আজ সবাই আমার হবু বউকে রেখে তুতুনকেই ঘুরে ঘুরে দেখবে। তুতুন লজ্জা পেল। লজ্জা মিশ্রিত হেসে বলল, পাশ থেকে বলল শ্রাবণের বন্ধু। তুতুনের লজ্জা এবার আকাশ ছুল। সে ছুটতে চলে গেল রুম থেকে। এদিকে প্রায় শব্দ করে হেসে উঠল শ্রাবণ আর তার বন্ধুরা। গাঢ় হলুদের রঙের একটা জামদানির শাড়ি পরানো হয়েছে ঈশাকে। আফিয়া বেগমের ভীষণ পছন্দের। শমশের সাহেবের সাথে ঝগড়া করে শাড়িটা কিনেছেন সেদিন। শাড়িটা যখন হাতে তুলেছিলেন, কেন যেন ঈশার মুখটাই ভেসে উঠেছিল সবার আগে। অবশ্য এর আগেই ঈশার হলুদের জন্য সুতির শাড়ি নেওয়া হয়েছিল। এই শাড়িটা দেখার পর মুহূর্তেই ওই শাড়িটা বাদের তালিকায় চলে যায়। শাড়িটা যখন এসব পড়ছিল তখন বড় মামা আর বড় মামির ঝগড়ার সিনটা খুব করে মনে পড়ছিল। বড় মামি পারেও, তুলনা হয় না মানুষটার। এরপর এলো গহনার পালা। শাড়ির সাথে ম্যাচিং করে আর্টিফিশিয়াল গহনা নেওয়া হয়েছিল, তবে সেটা পছন্দ হলো না স্বয়ং বরের। চলবে না, ঈশাকে হলুদের সব তাজা গাঁজা ফুলের গহনাই পরতে হবে, এসব প্লাস্টিক চলবে না। এসে কপাল চাপড়ে বলল, ঠিক আছে, কোনো প্লাস্টিক চলবে না। তাই আজ ভোরে ভোরে ফুলের বাজার থেকে ঝুড়ি ভরে বিভিন্ন ফুল এসেছে খান বাড়িতে। লোক ডেকে সেই ফুল দিয়ে আবার হলুদের জন্য গহনা বানানো হয়েছে। এই কথা ভেবেও এক দফা হাসলো ঈশা মনে মনে।
যে মেয়েটা ঈশাকে সাজাচ্ছে সে শুরু থেকেই বারবার তাকাচ্ছিল গহনাগুলোর দিকে। মেয়েটার হঠাৎ করা প্রশ্নে ঈশা হতাশজনক গলায় বলল,